আমাদের আসলে আমরা ধারে কাছেও যেতে পারিনি সেই প্রত্যাশার এবং একটা আমাদের মিলন ভাই বলছিলেন যে আসলে একটা অসুস্থ রাজনীতি তৈরি করেছি, বাকশাল কায়েম করেছি, আমরা মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছাতে পারিনি। এই যে 53 বছরের ব্যর্থতা, সামনের সময়গুলোতে সায়ন্ত ভাই সর্বশেষ যেটি বললেন যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেটি আপনি একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর, আপনি কতটা স্বপ্ন দেখেন যে সামনের সময়টুকু আসলে আমাদের জন্য কতটা প্রত্যাশা এবং প্রাপ্তির কাছাকাছি যেতে পারবো, এবং সেটি কতটা সময় আবার লাগবে আমাদের, বা খুব নিকট ভবিষ্যতে আমরা সেটি পাবো কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের, আমাদের বীরাঙ্গনাদের এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দকে, যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের বিজয় অর্জন করেছি। সত্যি কথা বলতে কি, আমি একটা মুক্তিযুদ্ধটা তো আসলে একটা 9 মাস কেন্দ্রিক একটি ঘটনা না। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্টের নির্বাচন, 69-এর গণঅভ্যুত্থান, 66, 1970-এর নির্বাচন, 71, তো এইগুলো একটা ঘটনা প্রবাহ। এবং এই ঘটনা প্রবাহের দিকে যদি আমরা তাকাই, তো আমাদের মুক্তিযুদ্ধ সংগ্রামের একটা বড় প্রত্যাশা ছিল যে মানবিক মর্যাদাবোধ, গণতন্ত্র, এটাই মুক্তিযুদ্ধের চেতনা ছিল। অর্থনৈতিক মুক্তি, এর কোনোটাই সেই অর্থে কিন্তু আমাদের পরবর্তী সরকারগুলো সেভাবে আমাদেরকে দিতে পারেনি। হ্যাঁ, আমাদের প্রত্যাশা ছিল, একেবারে কিছুই দিতে পারেনি এটা বলাও কিন্তু ঠিক হবে না, কিন্তু যেভাবে আমরা প্রত্যাশা করেছিলাম সেভাবে আমরা পারিনি। দেখুন, আমি ছোট্ট একটা গল্প বলি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক পাকিস্তানি এক মহিলাকে বিয়ে করেছিলেন। যুক্তিসঙ্গত কারণে আমি তার নাম বলছি না, তিনি আইয়ুব খানের বন্ধু ছিলেন। তো আইয়ুব খান যখন লন্ডনে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন, তখন ওনার প্রশ্ন ছিল যে, মিস্টার খান, ওয়াই ডোন্ট ইউ গিভ দ্য অটোনমি দ্যাট ইস্ট পাকিস্তান ইজ ডিমান্ডিং? তো ওনার কথা ছিল, আই হ্যাভ অলরেডি মেড অ্যান ইস্ট পাকিস্তানি দ্য গভর্নর জেনারেল অফ ইস্ট পাকিস্তান। তার মানে আইয়ুব খানের কাছে আইডিয়া অফ স্বায়ত্তশাসন হচ্ছে যে এই পূর্ব পাকিস্তানের একটা লোককে যদি আমি গভর্নর বানাই দিই, তাহলে তো আমি ওদেরকে দিয়েই ওদেরকে শাসন করছি। তো এই যে কনসেপ্ট, মানে এদেরকে আপনি গণতন্ত্র কিভাবে বুঝাবেন, এদেরকে আপনি সামাজিক ন্যায় বিচার কিভাবে বুঝাবেন, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে বুঝাবেন, মানবিক অধিকার বা মানবাধিকার আপনি এদেরকে কিভাবে বুঝাবেন? তো জিনিসগুলো শুনতে ৭১-এর পরে সহজ মনে হয়, জিনিসগুলো শুনতে আমাদের খুব ওই কথাটাতেই আসছি আমি ফিরে। জিনিসগুলো শুনতে, এই যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, ডেমোক্রেসি, ফ্রি অ্যান্ড ফেয়ার, ইনক্লুসিভ ইলেকশন, এটা আমি গত 5 বছরে শিখেছি, ইনক্লুসিভ। তারপরে হচ্ছে আপনার সামাজিক ন্যায় বিচার, হ্যাঁ, মানবিক মর্যাদা বোধ, ডিগনিটি, হিউম্যান ডিগনিটি। আজকে আমরা আমাদের দেশটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড়িয়েছি? আপনাকে প্রথমে বিচার করতে হবে যে আমরা আমাদের যে নির্বাচনগুলো, সেগুলো আমরা ঠিকভাবে করতে পারিনি। আমরা ইভেন আমরা মিলন ভাইদের পতনের পরে, আমরা কিন্তু 90-এর পরে প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকারে, মানে প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, তারপরে আমরা প্রত্যেককেই কোনো না কোনোভাবে, মানে আমাদেরকে আন্দোলন করতে হয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য। সুতরাং আমাদের স্ট্রাগল ছিল, এবং সেটি আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করবার পরেও আমরা আসলে কি দিতে পেরেছি? অদক্ষ আপনার পুলিশ ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারেনি, অথবা রাজনৈতিক দলগুলো আসলে ব্যবহার কারণে আসলে রাজনৈতিক দলগুলো তো দেখেন, এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এখন আমাদের প্রত্যাশা কি হতে পারে। আসলে আমাদেরকে অদক্ষ পুলিশ ব্যবস্থা থেকে শুরু করে, অদক্ষ প্রশাসন থেকে শুরু করে সব অদক্ষতায় ভরা, এটা আমরা উপহার দিতে পেরেছি মুক্তিযুদ্ধের পরে। সুতরাং সেই জায়গা থেকে উত্তরণের উপায়টা কি হবে? উত্তরণের কিছু উপায় তো আমাদের ওই ফখরুদ্দিন মইনীয় আহমেদের সময় ছিল। যেমন আমাদের একটা সিটিজেন চার্টার হয়েছিল, আমাদের একটা ভোটার লিস্ট হয়েছিল, আমাদের একটা ন্যাশনাল আইডি কার্ড হয়েছিল, আমাদের তথ্য অধিকার আইন হয়েছিল। আমাদের মুক্তিযুদ্ধের পরে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে কোনো সরকারই পারেনি, ওই সরকার করে গিয়েছিল, তারাও সংস্কারের নামে এসেছিল। সুতরাং সংস্কারের নামে তারা এগুলো কিন্তু করতে পেরেছিল। সুতরাং এখানেও প্রত্যাশাগুলো ওই রকমই, যে যেভাবে আমাদের রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, তারা তো একটা স্বাধীন দুদক বা দুর্নীতি দমন কমিশন করেছিল বলে দাবি করেছিল। সুতরাং সেটা কি স্বাধীনভাবে কাজ করতে পেরেছে? পারেনি। সুতরাং আপনি আমাদের সংবিধান তো একটা চমৎকার সংবিধান ছিল, সেই মার্কিন সংবিধান, যুক্তরাজ্যের সংবিধানের একটা ব্লেন্ডে আমাদের একটা সংবিধান প্রণয়ন কমিটি মানে আমাদের সংবিধান প্রণয়ন কমিটি একটা চমৎকার সংবিধান তৈরি করেছিল। সেই সংবিধানকে আমরা কতবার কাটাছেঁড়া করেছি নিজেদের স্বার্থে, দলীয়ভাবে কাজে লাগানোর জন্য।
সংবিধানকে কাটাছেঁড়া করার কারণেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আমরা এই জায়গাটায় আমি একটু হাসনাত আব্দুল্লাহর আজকে একটা বক্তব্য, আপনি একজন আইনের অধ্যাপক, আপনি বলছেন যে চমৎকার একটি সংবিধান, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কেউ আমি যদি নাম ধরে বলে হাসনাত আব্দুল্লাহ, সে বলছে যে এটা একটা গার্বেজ। না, আমি এক অর্থে 30 লক্ষ শহীদ যে সংবিধানের জন্য আসলে যুদ্ধ করেছেন, আমি এটাকে গার্বেজ বলতে চাই না। হ্যাঁ, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর যেটাই বলেন, একটা রাষ্ট্র ব্যবস্থা তো ছিল। হ্যাঁ, আমাদের মুক্তিযোদ্ধারা দেখেন, বিএনপিও একটা মুক্তিযোদ্ধাদের দল। সুতরাং আমার মনে হয় মির্জা আব্বাস কিন্তু মির্জা আব্বাসের এই কথাটা আমার খুব ভালো লেগেছে যে বাবার আগে যদি ছেলে হাঁটা শুরু করে, বিষয়টা আসলে মেনে নেওয়া খুব দুষ্কর। ধন্যবাদ। সুতরাং আমরা যদি সেই রাষ্ট্রীয় কাঠামোটা না পেতাম, আজকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই সংবিধানকে গার্বেজও বলা যেত না।